হ্যালো স্টুডেন্ট, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 8-এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 9 অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। তোমাদের বইয়ে পেজ নাম্বার 228 পেজ থেকে স্টার্ট হচ্ছে এই চ্যাপ্টারটা। আচ্ছা, প্রথমেই আমরা জানবো হরমোন বলতে কি বোঝো, হরমোনের সংজ্ঞাটাই বা কি। যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অর্থাৎ হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। এটা জৈব পদার্থ কিসের জন্য? কেননা মানব দেহের মধ্যেই এই রাসায়নিক পদার্থটার বর্তমান থাকে এবং এর উৎসস্থল কোথায়? আমাদের দেহের কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমাদের দেহের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ কোনো একটা বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় বা নির্গত হয় হয়ে সেই রাসায়নিক পদার্থটা আমাদের দেহরস অর্থাৎ দেহ তরল রক্তের মাধ্যমে বাহিত হয়ে উৎসস্থল থেকে দূরবর্তী বাহিত হয়ে দেহের বৃদ্ধি, জনন বা শারীরবৃত্তীয় বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিজে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। হরমোন হচ্ছে আমাদের দেহের এই গ্রন্থি থেকে নিঃসৃত হলো কিছু হরমোন। হরমোন নিঃসৃত হয়ে সেই জায়গায় ক্রিয়া করতে পারে না, দূরবর্তী বাহিত হয়ে গিয়ে একটা নির্দিষ্ট কোনো স্থানে ক্রিয়া করে। তাহলে হরমোনের সবথেকে গুরুত্বপূর্ণ স্পেশালিটি হচ্ছে যে সে উৎসস্থলে ক্রিয়া করতে পারে না এবং বাহিত হতে গেলে আমাদের দেহে রক্তের মাধ্যমে বাহিত হয়, রক্ত বা লসিকা, যেটা প্রাণীদের দেহ তরল বলা হয়। তাহলে মানব দেহের মধ্যে থাকা এক ধরনের রাসায়নিক পদার্থ বিশেষ রাসায়নিক পদার্থটা উৎপন্ন হয় আমাদের দেহের মধ্যে থাকা কোনো এক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এবং সেটা নিঃসৃত হলে পরে উৎসস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করলো। ক্রিয়া শেষে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে, সেই হরমোনগুলো আর থাকবে না, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে আমাদের দেহে বৃদ্ধি, জনন, দেহের বিভিন্ন পরিস্ফুটন ইত্যাদি, দেহের ভেতরে চলা বিভিন্ন যাবতীয় শারীরবৃত্তীয় ক্রিয়াকে সম্পন্ন করে। তাহলে সংজ্ঞাটা কি জানলাম? এক ধরনের রাসায়নিক পদার্থ, শুধু রাসায়নিক পদার্থ বললে হবে না, জৈব কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ মানব দেহে থাকা রাসায়নিক পদার্থ যা বিশেষ কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়। তাহলে উৎস কোথায়? হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের দেহে বিশেষ কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে সেটা তাহলে বাহিত হয় কার মাধ্যমে? বাহিত হবে সর্বদাই দেহরস বা দেহ তরল রক্ত বা লসিকার মাধ্যমে এবং সেটা উৎসস্থলে ক্রিয়া করতে পারে হরমোন? কখনোই না, সেটা উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। কি কাজ করে? দেহের বৃদ্ধি, জনন, পরিস্ফুটন, তাছাড়াও বিভিন্ন যাবতীয় শারীরবৃত্তীয় ক্রিয়াকে সাহায্য করে থাকে এবং ক্রিয়ার শেষে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। এইরকম রাসায়নিক অর্থাৎ এরকম জৈব রাসায়নিক পদার্থকে আমরা হরমোন বলে থাকি। বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে বলেছিলেন, জৈব রাসায়নিক পদার্থ যেটা মানব দেহের জৈব রাসায়নিক পদার্থ তাকে হরমোন বলে অভিহিত করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। এই শব্দটা প্রথম এসেছে হরমাও শব্দ থেকে, গ্রিক শব্দ হরমাও থেকে এসছে, যার আক্ষরিক অর্থে মিনিং হয় জাগ্রত করা বা উত্তেজিত করা।
আমি একটা কোনো কাজ করছি, কিন্তু সেই কাজটাকে শুরু করার ক্ষমতা হরমোনের নেই, কিন্তু কাজটাকে দ্রুত করা, জাগ্রত করা এবং খুব তাড়াতাড়ি ত্বরান্বিত করা, উত্তেজিত করাই হচ্ছে হরমোনের মেন কাজ। তাহলে আমাদের দেহের মধ্যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো যেগুলো সম্পন্ন হয়, দেহে কোষ বৃদ্ধি, জনন, আমরা ছোট থেকে হঠাৎ করে বৃদ্ধি হয়ে যাচ্ছে কেন, আমাদের গোপদাড়ি হয়ে যাচ্ছে, বিভিন্ন জননগত বিভিন্ন লোম আমাদের দেহের মধ্যে বৃদ্ধি হচ্ছে, আমাদের গলার স্বর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমাদের দেহে লালা পড়তো, সেটা আর আসে না। যত বড় হই কথার স্বর, আমাদের কথার ভয়েস আরও স্পষ্ট এবং খুব আলাদা হয়ে যায়। আমাদের দেহের পেশিগুলো শক্ত হয়ে যায় এবং হাড়, পেশি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। এগুলোর মূলে রয়েছে জৈব রাসায়নিক পদার্থ, যেটাকে আমরা হরমোন বলে থাকি। এবার হচ্ছে মানব দেহের মধ্যে কি কি গ্রন্থি রয়েছে। মানব দেহে 3 ধরনের গ্রন্থি রয়েছে। নাম্বার 1 হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিকে আর এক নামে জানা হয় নালিকাবিহীন গ্রন্থি, আর এক নামে জানা হয় অনাল গ্রন্থি। 2 নাম্বার হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, যেটাকে সনাল গ্রন্থি বলা হয় বা নালিকাযুক্ত গ্রন্থিও বলা হয়ে থাকে, বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটাকে মিক্স গ্ল্যান্ড অর্থাৎ মিশ্র গ্রন্থি। তাহলে মানব দেহে গ্রন্থি সাধারণত থাকে 3 ধরনের। প্রথমত অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বুঝি? অন্তঃক্ষরা গ্রন্থি আর এক নাম অনাল গ্রন্থি, নালিকাবিহীন গ্রন্থি। তাহলে নালিকাবিহীন, বিহীন কথা অর্থ নেই, অনাল মানেও নেই। তাহলে আমাদের দেহে যে সমস্ত গ্রন্থি রয়েছে যাদের কোনো নালিকা নেই বা কোনো নালী থাকে না। নালী কি? নালী হচ্ছে একটা জলের পাইপ, ধরে নাও জলের পাইপের মতন দেখতে কোনো একটা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থি থেকে এরকম কোনো নালী থাকে না। তাহলে সেই গ্রন্থি থেকে যে হরমোনটা বা যে নিঃসৃত রসটা নির্গত হবে, সেটা সরাসরি বাহিত হবে রক্তের মাধ্যমে। এরকম গ্রন্থিকে আমরা বলে থাকি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বুঝি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে জীবদেহের সেই বিশেষ গ্রন্থি যে গ্রন্থির কোনো নালিকা থাকে না, ওই জন্য এই গ্রন্থির আর এক নাম হয়ে থাকে অনাল গ্রন্থি বা নালিকাবিহীন গ্রন্থি। যেমন হচ্ছে আমাদের দেহে থাকা পিটুইটারি, যেটা মস্তিষ্কে রয়েছে, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি। আমাদের দেহের মধ্যে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই সাধারণত হরমোন নিঃসৃত হয়। তাহলে হরমোনের উৎসস্থল কোথায় পাওয়া গেল? অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমাদের দেহে হরমোন নিঃসৃত হয় সব বেশিরভাগ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, যে গ্রন্থির আর এক নাম হয়ে থাকে অনাল গ্রন্থি, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তৃতীয়ত বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির আর এক নাম হচ্ছে সনাল গ্রন্থি, অর্থাৎ এর অপোজিটটা অ্যাড করলেই হয়ে যায় সংজ্ঞাটা। যে গ্রন্থির অবশ্যই নালী থাকবে, পাইপের মতো, জলের পাইপের মতো কোনো না কোনো এক ধরনের নালী থাকবে, এবং সেই গ্রন্থির নিঃসৃত যে রসটা, একটা গ্রন্থি থেকে নিঃসৃত হলো রস, সেটা নালীর মাধ্যমে বাহিত হবে এবং বাহিত হয়ে সেটা নির্দিষ্ট স্থানে ক্রিয়া করবে এবং ক্রিয়া শেষে সেটা ধ্বংসপ্রাপ্ত হবে। এই রকম গ্রন্থিকে আমরা বলে থাকি বহিঃক্ষরা গ্রন্থি। যেমন হচ্ছে যকৃৎ, লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি ইত্যাদি। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি থেকে তেমন হরমোন নিঃসৃত হয় না। এখান থেকে উৎসেচক সাধারণত প্রায় 90% উৎসেচক নিঃসৃত হয় এবং 10% হরমোন নিঃসৃত হয়। মিশ্র গ্রন্থি বলতে কি বুঝি?
মিশ্র অর্থাৎ মিক্স। তাহলে যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি সাহায্যে গঠিত তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। এটা খুবই সহজ। যে গ্রন্থির অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি কোষ দিয়ে গঠিত, অর্থাৎ এই গ্রন্থিগুলোর কোষ দ্বারা গঠিত হয়ে থাকে তাকে বলা হয় মিশ্র, মিক্স হয়ে থাকে। তাহলে আমাদের দেহে সেই গ্রন্থি হচ্ছে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। নেক্সট আমাদের দেহের গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থিগুলো এবং কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন কোন হরমোনগুলো নিঃসৃত হয়। প্রথমেই আমরা জেনে নেব পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি হচ্ছে মানব দেহে থাকা অন্তঃক্ষরা গ্রন্থির সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থি কোথায় রয়েছে, এর অবস্থানটা কোথায়? এই গ্রন্থি রয়েছে আমাদের মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কের হেডকোয়ার্টারে, অর্থাৎ মস্তিষ্কের মূল দেশে, যেটা দুটি বা তিনটি খণ্ডক নিয়ে গঠিত। মেনলি আমরা সাধারণত বিভিন্ন বইয়ে পেয়ে থাকি দুটি খণ্ডক দ্বারা গঠিত হয়ে থাকে। পিটুইটারি গ্রন্থিটা খুব ক্ষুদ্র এরকম প্রকৃতির একটা গ্রন্থি, যে গ্রন্থিটাতে আমরা সাধারণত ভাঁজটা বা খণ্ডক দুটি দেখতে পাই, কিন্তু তার মাঝেও হালকা মধ্যখণ্ডক দেখতে পাওয়া যায়। তাহলে পিটুইটারির গ্রন্থি অবস্থান কোথায়? মানব দেহের মস্তিষ্কের মূল দেশে এক ক্ষুদ্র গ্রন্থি। এটি হচ্ছে এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থির কি কোনো নালী থাকবে? এই গ্রন্থির কোনো নালী থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে অনাল গ্রন্থি। আচ্ছা, এবার এই অন্তঃক্ষরা গ্রন্থি তিনটি ভাগ হচ্ছে। সম্মুখের দিকে অর্থাৎ পিটুইটারির প্রথম ভাগ যেটা সামনের দিকের খণ্ডক যেটা, সেটাকে আমরা অগ্রপিটুইটারি বলে থাকি। পিছনের দিকের যে ভাগটা বা খণ্ডকটা সেটাকে আমরা পশ্চাৎ পিটুইটারি বলে থাকি, এবং মাঝেরটাকে মধ্য পিটুইটারি গ্রন্থি। এবার আমরা জানব অগ্রপিটুইটারি থেকে কি কি হরমোনগুলো নিঃসৃত হয়। এসটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ, এগুলোর পুরো নাম পরে অবশ্যই বলে দিব। সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, আর এটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। এই সমস্ত হরমোনগুলো অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয়ে থাকে। মধ্য পিটুইটারি থেকে এমএসএইচ, পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ ও অক্সিটোসিন। আমাদের ক্লাস 8 হিসেবে পড়ার বিষয় হচ্ছে, আমাদের বইয়ের সিলেবাসে শুধু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে এই দুটি হরমোনের কাজ আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে চলে আসি আমরা এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন তাহলে কোথা থেকে উৎপত্তি হলো? এর উৎসস্থলটা কি? এর উৎসস্থল পিটুইটারি কখনোই বললে হবে না, বলতে হবে অগ্রপিটুইটারি। তাহলে এসটিএইচ এবং টিএসএইচ হরমোন এর অবস্থান কোথায়? অগ্রপিটুইটারি গ্রন্থি। এই এসটিএইচ, টিএসএইচ এই সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয়ে থাকে অগ্রপিটুইটারি থেকে। আচ্ছা, এবার এদের কাজগুলো জানা যাক। আমাদের দেহে বিভিন্ন ধরনের কোষ বৃদ্ধি, আমাদের দেহে পেশির বৃদ্ধি, অস্থি বা হাড়ের দৈর্ঘ্যের বৃদ্ধি, এই সমস্ত বৃদ্ধিজনিত কাজ করে থাকে এসটিএইচ হরমোন। এসটিএইচ হরমোনকে আমরা
বৃদ্ধি পরিপোষক বলে জেনে থাকি। তাহলে বৃদ্ধি আমাদের দেহে, আমরা ছোট থেকে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছি, আমাদের সেল ডিভিশন হচ্ছে, কোষ বিভাজন হচ্ছে, একটা কোষ থেকে সেই কোষটা আবার বিভাজিত হয়ে সেই কোষ থেকে দুটো কোষ হচ্ছে, আবার সেই কোষ থেকে দুটো, আবার এই কোষ থেকে দুটো, এই করে করে আমাদের দেহের যে কোষের সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোন রাসায়নিক পদার্থটা সাহায্য করে থাকে, কোন হরমোন সাহায্য করে থাকে? STH। তাহলে আমাদের দেহে বিভিন্ন কোষের সংখ্যা বৃদ্ধি, আমাদের দেহের অস্থি বা হাড় রয়েছে, সেই হাড়ের বৃদ্ধি, আমাদের দেহের পেশির বৃদ্ধি, এই পেশিগুলোর বৃদ্ধি, দৈর্ঘ্যে বৃদ্ধি করে থাকে STH হরমোন। এই হরমোনের মেন কাজ হচ্ছে জীবদেহে থেকে বৃদ্ধি ঘটানো, ওই জন্য এই হরমোনের আর এক নাম GH বা গ্রোথ হরমোন। অর্থাৎ সর্বদাই এই হরমোনের প্রধান কাজ হচ্ছে বৃদ্ধি করা। দেহের আকার আয়তনে বৃদ্ধি হয়ে থাকে কোন হরমোনের জন্য? STH হরমোনের জন্য। এই হরমোনটা কোথা থেকে উৎপত্তি হয়? পিটুইটারি থেকে নয়, অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি থেকে এই হরমোন প্রোটিনের উৎপাদন অনেক সময় বাড়িয়ে থাকে আর প্রোটিনের ক্ষয়টাকে কমাতে থাকে। এইভাবে আমাদের দেহের মধ্যে ক্রিয়া করে থাকে। হরমোন অনেক বেশি পরিমাণে ক্ষরিত হলে এবং অনেক কম পরিমাণে ক্ষরিত হলে অনেক সমস্যা দেখা যায়। তাহলে কিছু অনিয়মিত ক্ষরণের ফলে মানব দেহে কিছু সমস্যা দেখা যায়। তাহলে STH আমাদের দেহে সর্বদা মেনলি কি কাজ করে থাকে? বৃদ্ধি করে থাকে, অর্থাৎ বৃদ্ধি পরিপোষক বলা হয় একে। তো বেশি ক্ষরণ যদি হয়ে থাকে তাহলে অনেক বেশি বৃদ্ধি হবে। আকারটা কেমন প্রকৃতির হবে? দৈত্যের ন্যায়। একটা দৈত্য বা জায়েন্ট আমরা পড়েছি, সেই জায়েন্ট অনেক দেহের আকার আয়তন অনেক বিশাল হয়ে থাকে। ঠিক তেমনি যদি আমাদের দেহে GH হরমোন বা STH হরমোন অনেক বেশি ক্ষরিত হয়ে থাকে তাহলে আমাদের দেহের আকার আয়তন দৈত্যের ন্যায় হয়ে যায়, যেটা এক ধরনের দৈহিক সমস্যা। এই সমস্যার নাম হচ্ছে অতিকায়ত্ব। এটা হচ্ছে অস্বাভাবিক একটা বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি না। আর এর আর এক নাম হচ্ছে জাইগান্টিজম। তাহলে বেশি ক্ষরণ হলেও আমাদের দেহে অনেক বেশি বৃদ্ধি হয়ে যায়। আর STH এর কম ক্ষরণের ফলে বামনত্ব বা ডরফিজম হয়। অর্থাৎ ডরফিজম বা বামনত্ব কেমন? আমাদের দেহে কোষের বৃদ্ধি সঠিকভাবে হয় না, হাড় পেশির দৈর্ঘ্যের বৃদ্ধি সঠিকভাবে হতে পারে না। কেন? সঠিকভাবে STH ক্ষরণ হচ্ছে না। তাহলে যতটা প্রয়োজন আমাদের দেহে, যদি 80% হওয়া প্রয়োজন সেখানে যদি 25% ক্ষরিত হয় তাহলে হয়ে থাকবে বামনত্ব বা ডরফিজম। আর যদি অনেক বেশি পরিমাণে অর্থাৎ 120% হয়ে থাকে তাহলে সেখানে হবে অতিকায়ত্ব। তাহলে STH হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। আমাদের পিটুইটারি অবস্থান জানা হয়ে গেল, মস্তিষ্কের মূল দেশে অবস্থিত, যেটা 2টি খণ্ডক বা 3টি খণ্ডক নিয়ে অবস্থিত। অগ্র পিটুইটারি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়, মধ্য পিটুইটারি থেকে কোন হরমোন, পশ্চাৎ পিটুইটারি থেকে কোন হরমোন নিঃসৃত হয় তারও জানা হয়ে গেল। আমাদের সিলেবাসের মধ্যে শুধু এই দুটো জানার আছে, STH হরমোন এর কাজ, এর উৎস এবং এর অনিয়মিত ক্ষরণের ফলে কি ক্ষতি হয়ে থাকে বা কি সমস্যা দেখা দেয় তাও জানা হলো। নেক্সট আমরা জানব TSH। TSH বলতে আমরা বুঝি
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে TSH এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। চিত্রটা প্রত্যেকে দেখো সঠিক করে। এটা হচ্ছে আমাদের গলার পোর্শন, যেটাকে গ্রীবা দেশ বলা হয় বা গলার দেশ বলা হয়। তাহলে আমাদের দেহের মধ্যে এই যে স্বরযন্ত্রের দুপাশে ছড়িয়ে রয়েছে গ্রন্থি, সেই গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড হচ্ছে এক ধরনের কোন গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি হচ্ছে এক ধরনের অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। এই গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এই গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। তাহলে আমাদের গলায় অবস্থিত এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থির নাম বলো থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন। TSH হরমোন নিয়ে এবার আমরা জানবো ভালো করে। TSH বলতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের উৎস কোথায়, কোথা থেকে উৎপন্ন হয়েছে? একটু আগে আমরা পড়লাম পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থির অগ্র পিটুইটারি থেকে। তাহলে অগ্র পিটুইটারি থেকে উৎপত্তি হয়েছে TSH হরমোন। এই হরমোনের প্রধান এবং খুব এসেনশিয়াল গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গলায় থাকা এই অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, এর বৃদ্ধির হারটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে কি জানলাম? পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? মস্তিষ্কে। মস্তিষ্ক থেকে নির্গত হয়েছে TSH হরমোন। এই হরমোন আমাদের গলায় থাকা অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েডের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অনেক বেশি বেড়ে যাওয়া, অনেক কম হয়ে যাওয়া, এই যে বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় বিশেষ হরমোন থাইরক্সিন। তো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন এর ক্রিয়াকে ও ক্ষরণে উদ্দীপনা দিয়ে থাকে কোন হরমোন? TSH। তাহলে থাইরক্সিন হরমোনের ক্রিয়াকে ত্বরান্বিত করা, অর্থাৎ এই হরমোনটা ক্রিয়া করবে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করছে, দূরবর্তী স্থানে ক্রিয়া করার জন্য কোন হরমোন তাকে কমান্ড করে, তাকে লিড করে থাকে? TSH হরমোন। TSH হরমোন এই হরমোনের ক্রিয়াকে দ্রুত করে, ত্বরান্বিত করে এবং এর ক্রিয়ায় বিভিন্ন রকম সাহায্য করে থাকে। তাই TSH হরমোন প্রধান কি কাজ করে থাকে? আমাদের গলায় থাকা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং ওই গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া থাইরক্সিন হরমোন ওই হরমোনের ক্রিয়া বা ওই হরমোনের ক্ষরণে উদ্দীপনা যোগান দেয়, তার ক্রিয়াকে দ্রুত করে, তার ক্রিয়ায় বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকে। এই হরমোনের অভাবজনিত লক্ষণ, অর্থাৎ কোনো একটা হরমোন স্বাভাবিকের বেশি কম যদি নিঃসৃত হয় তাহলে মানব দেহে কোনো না কোনো সমস্যা বা রোগ লক্ষণ দেখা দেয়। তাহলে TSH হরমোনের ক্ষরণ যখন অনেক বেশি হয়ে যায় তখন থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, অর্থাৎ TSH এর প্রধান কাজ আমরা কি জেনেছি? এই গ্রন্থি অর্থাৎ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। তাহলে অনেক বেশি ক্ষরিত হলো, তাহলে অনেক বেশি বৃদ্ধি করে দিল, তাহলে এইরকমভাবে থাইরয়েড গ্রন্থিটা এত বড় একটা রূপ নিল। ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে, তাহলে আমাদের গলার ভেতরে রয়েছে এই গ্রন্থি, তাহলে আমাদের গলাটাও ফোলা দেখাবে। আচ্ছা, এবার আমরা জানব
হরমোন উৎসেচকের ডিফারেন্স। হরমোন কি আমরা আগেই জেনেছি। হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, উৎসেচক হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। তাহলে এটা কোনো ডিফারেন্স হলো না, এর উৎপত্তি স্থলটা ডিফারেন্স। অর্থাৎ হরমোন সর্বদা কোথা থেকে উৎপন্ন হয় আমরা জেনেছি, হরমোন সবসময় অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ যেটাকে বলে থাকি অনাল গ্রন্থি। উৎসেচক সর্বদা আমাদের জীব দেহের সজীব কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে মানব দেহের মধ্যে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ হরমোনও উৎসেচক। হরমোন উৎপত্তি স্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, উৎসেচকের হচ্ছে জীব দেহে যে কোনো সজীব কোষ থেকে, সেটা অন্তঃক্ষরা গ্রন্থি হতে পারে, বহিঃক্ষরা গ্রন্থি হতে পারে, যে কোনো হতে পারে। এবার হচ্ছে হরমোনের মেন বৈশিষ্ট্য আমরা কি জেনেছি, হরমোন একটা গ্রন্থি থেকে উৎপত্তি হলো, সেটা রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে, বাহিত হয়ে অন্যত্র গিয়ে ক্রিয়া করছে। তাহলে উৎসস্থলে ক্রিয়া করে কি, কখনোই নয়। তাহলে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। তাহলে আবার আমাদের দেহে ব্যতিক্রম রয়েছে কিছু হরমোন, অর্থাৎ লোকাল হরমোন বলা হয় যাকে। লোকাল হরমোন উৎসস্থলেই ক্রিয়া করে। কোন হরমোন? লোকাল হরমোন। লোকাল হরমোন উৎপত্তিস্থলে শুধু ক্রিয়া করে, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু আমাদের দেহে থাকা প্রায় 80% হরমোন দূরবর্তী স্থানে ক্রিয়া করে, 20% বা তারও কম হতে পারে, সেগুলো হচ্ছে লোকাল হরমোন। তাহলে আমাদের দেহে অনেক কম পরিমাণে লোকাল হরমোন রয়েছে যারা উৎপত্তি স্থলে ক্রিয়া করে বা তার নিকটবর্তী আশেপাশে কোনো অঞ্চলে ক্রিয়া করে। বেশিরভাগ হরমোন দূরবর্তী স্থানে বাহিত হয়, তার মাধ্যমে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে অন্যত্র ক্রিয়া করে। এবার আমরা জানব উৎসেচক কোথায় ক্রিয়া করে। উৎসেচকের কোনো সেরকম স্পেশালিটি নেই, উৎসস্থলে ও দূরবর্তী স্থানে যে কোনো জায়গায় সে ক্রিয়া করতে পারে। আর হরমোনের আমরা জেনেছি হরমোন এখানে ক্রিয়া করলো, ক্রিয়া যখন শেষ হয়ে গেল সেই শারীরবৃত্তীয় ক্রিয়া করার পরে সে কিন্তু আর থাকবে না, ডিস্ট্রয়েড হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয় না। তাহলে মানব দেহে থাকা জৈব রাসায়নিক পদার্থ উভয়ই, এটা সাধারণত হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে, উৎসেচক জীবদেহের সজীব কোষ থেকে উৎপত্তি লাভ করে। দূরবর্তী স্থানে ক্রিয়া করে, অর্থাৎ উৎসস্থল থেকে দূরবর্তী স্থলে যে কোনো জায়গায় উৎসেচক ক্রিয়া করতে পারে। এবং হরমোন হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ এর কাজ, হরমোন ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয় না। এবার আমরা একটু জেনে নেব লোকাল হরমোনটা কি। তাহলে
এটা একটা গ্রন্থি। এই গ্রন্থি থেকে কিছু জৈব রাসায়নিক পদার্থ নির্গত হলো এবং এই উৎসস্থল বা তার নিকটবর্তী স্থানে উৎসস্থলে ক্রিয়া করে বা তার নিকটবর্তী স্থানে ক্রিয়া করে যে সমস্ত হরমোন, যেসব হরমোন উৎসস্থলে ক্রিয়া করতে পারে বা তার নিকটবর্তী স্থানে, এই স্থানটা তার উৎসস্থল, সেখান থেকে একটু আরও দূরবর্তী অর্থাৎ নিকটবর্তী স্থানে ক্রিয়া করে, বাকি হরমোনদের মতো দূরবর্তী স্থানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আমাদের দেহে এটা হচ্ছে ব্যতিক্রম। এই হরমোনকে আমরা বলে থাকি লোকাল হরমোন। লোকাল হরমোন লোকাল হরমোন আমাদের দেহে রয়েছে টেস্টোস্টেরন, সিক্রেটিন, গ্যাস্ট্রিন ইত্যাদি। তাহলে এই সমস্ত হরমোনগুলো উৎপত্তি স্থলে ক্রিয়া করতে পারে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এর পরবর্তী আমাদের জানার বিষয় হচ্ছে থাইরয়েড গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি। নেক্সট এগুলো জানবো। ভিডিওটা ভালো করে প্রত্যেকে বারবার দেখবে এবং খাতা কলম নিয়ে নোট